ইউনূসের নড়ার জায়গা পাচ্ছে না, চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। তা তো গোলাগুলি চলছে। ইউনূসের আর কোনো রাস্তা নেই। আন্তর্জাতিক প্রেসার, ভারতের প্রেসার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে, ভারত এমন ভাবে প্রেসার সৃষ্টি করেছে, ইউনূস খুব তাড়াতাড়ি ভাগবে। আপনারা হয়তো যমুনার ভেতরের খবর জানেন না। ইউনূস এখন মানে পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে। পিস্টনে পড়লে পরে যেন পিষ্ট হয় না, ইউনূসের অবস্থা কিন্তু সেরকম। এখন যদি কেউ আড়ালে আবডালে চোরের মতো যমুনার ভেতরে ঢোকেন, তাহলে দেখবেন ইউনূস হাত পা ছড়িয়ে গান গাইছে, আমার স্বাদ না মিটিল, আশা না পড়িল, সকলই ফুরায় যায় মা। তার কিছুই রইল না, আমও গেছে, ছাড়াও গেছে, পাশ থেকে সব সরে গেছে। উল্টে আন্তর্জাতিক প্রেসার, ভারতের 7 দিনের হুঙ্কার, ভুটানের রাজা এসে এখানে বলে গেছেন, কমনওয়েলথের প্রেস মহাসচিব আপনাদের দেশের কাগজে বেরোয়নি, চেপে গিয়েছে, তিনি এসে সমস্ত খবরাখবর নিচ্ছেন, গিয়ে কমনওয়েলথে রিপোর্ট দেবেন। তার উপরে নির্ভর করছে যে ইউনূসের গদি থাকবে কি ইউনূসের গদি যাবে না, যাবে। এদিকে জামাত বলে দিয়েছে যে যদি গণভোট হয় তাহলে জেনোসাইড হবে। ওয়াকারকে নিয়ে তিনি কত সামলাবেন? চারদিকের এই প্রেসারে উনি স্যান্ডউইচ হয়ে গিয়েছেন। এই বহুদিন আগে বলেছিলাম যে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনূস সাহেবকে পালাতে হবে। এখন সেই অবস্থা চলে এসেছে। আমি এক এক করে খবরে আসি, বিশেষ করে কমনওয়েলথের খবর এবং ভুটানের রাজা প্রধানমন্ত্রীর খবর। তো প্রথমে বলি, একটা বড় খবর আছে, সেটা হচ্ছে জামাতে ইসলাম বলে দিয়েছে যে গণভোট হলে জেনোসাইড হবে, মানে গণহত্যা হবে, কার্নেজ। এখন 71 সালে রাজাকাররা যা করছিল সেই ভূমিকায় আবার জামাতরা নেমে যাবে। এই যত ভালো মানুষের খোলস ছিল, সব খোলস ছেড়ে বেরিয়ে গেছে। আসল রূপ এদের ধরা পড়ে গেছে। এরা এখন চাইছে দ্রুত তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় বসবে। তা যদি না হয় তাহলে পরে তার একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে, সেটা ইউনূসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এখন ইউনূস কি করবেন, এটা একটা প্রেসার। দ্বিতীয় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী, তিনি যে এসেছিলেন, তিনি কতগুলো বার্তা নিয়ে এসেছিলেন। বার্তা হচ্ছে একটা, প্রথম যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারবেন? ভারত একটা মহাদেশ, আপনাকে চারদিক দিয়ে ঘিরে রয়েছে, একদিকে সমুদ্র, সমুদ্র পথ যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয়, ভিসা যদি বন্ধ করে দেয়, খাদ্য যদি বন্ধ করে দেয়, বিদ্যুৎ যদি বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, আপনার মানে অয়েল অ্যান্ড গ্যাস যদি বন্ধ করে দেয়, আপনি আপনি কতদিন সাস্টেইন করতে পারবেন? আপনি বন্ধু রাষ্ট্র ধরেছেন পাকিস্তানকে, সমুদ্র পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন? আমরা 100% ভারতের উপর নির্ভরশীল, কিন্তু ভারত আমাদের বিন্দুমাত্র ক্ষতি করে। ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুড়ুলে পা বাড়ছেন। ভারতবর্ষ ধৈর্যশীল দেশ, ভারতবর্ষ ধৈর্য দেখায়, কিন্তু এখন আপনারা ঠেলতে ঠেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফলে আপনারা এই ব্যাপারটাকে এমন ভাবে মেটান, অ্যামিকেবলি সেটেলমেন্ট একটা করুন, যাতে
আপনারাও বেঁচে থাকেন, ভারতবর্ষ সন্তুষ্ট থাকে। ভারতবর্ষ কোনদিনই আপনাদের গিলে খেতে আসেনি। আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের। আমাদের একটা 7-8 হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে, সেটা ওই শুধু বর্ডার পাহারা দেওয়ার জন্য, বাকিটা সব ভারতবর্ষ দেখে। আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন, ভুটান থেকে, আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন, আনবেন কোত্থেকে? সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে, ভারতের ল্যান্ডের ওপর দিয়ে। ভারত যদি পারমিশন না দেয়, আমার সঙ্গে আপনার চুক্তি হলো, এই যে কতগুলো এমওইউ করলাম আপনার সঙ্গে, এই এমওইউটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক, ভারতের জমি ব্যবহার করেই এমওইউ গুলো। এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয়, তার বড় ল্যান্ডটা ইউজ করা বন্ধ করে দেয়, এই এমওইউ এর কোনো দাম থাকবে? আপনি আমায় বলুন। এটা 40 মিনিটের বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা হয়ে গেছে 120 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। ইউনূস কোনো কথা বলতে পারেনি, একটা কথা বলতে পারেনি ইউনূস, চুপচাপ ছিলেন। কমনওয়েলথের মহাসচিব সাহারা আলী বসরে তিনি এসেছেন। তিনি এসে 4 দিনের সফরে তিনি এসেছেন গতকালকে। এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে দেখা করেছে আমি বলছি, যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে। শেখ হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার পদ্ধতি, সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে, মানে তুলে নাও। এসব কমনওয়েলথ মানবে না, পরিষ্কার ইঙ্গিত। ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে, মানে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণ নয়, অন্তর্ভুক্তিমূলক। আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন, সবাই এসে আমার সঙ্গে জড়ো হয়ে সবাই তো ভোট দিয়েছে, ওটাই অন্তর্ভুক্তি ইলেকশন নয়। অন্তর্ভুক্তিমূলক, প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে। তারপরে হচ্ছে এই আপনাদের দেশ থেকে যে সমস্ত গুজব রটানো হচ্ছে, ভারত সম্পর্কিত, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে সমস্ত গুজব রটানো হচ্ছে, আপনাদের প্রেসকে বলুন সেই সমস্ত গুজব বন্ধ করতে। গুজব আপনারা ছড়াচ্ছেন আর দোষ অন্য দেশকে দিচ্ছেন। এই নাটক আপনারা বন্ধ করে দিন, নইলে আপনার নাটক কি করে বন্ধ করতে হয় কমনওয়েলথ কিন্তু খুব ভালো করে জানে। এই হুমকিটা উনি দিয়েছেন। উনি বসেছিলেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং 14 দলীয় জোটের সঙ্গে। সরি, গলা খুব ধরে গেছে। এছাড়া সম্পাদক পরিষদের 3 জনের সঙ্গে উনি বলেছিলেন, নামটা আমি উল্লেখ করছি না, ইচ্ছে করেই উল্লেখ করছি না। 3 জনের সঙ্গে সব কথা বলেছেন। কথা বলে উনি অবস্থা বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সত্যিকারের অবস্থাটা কি। 3 জনই খুব নামকরা সম্পাদক, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। একটু 2 2 4 মিলান, তাহলে ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারা কারা নামী সম্পাদক আছেন এবং ইউনূসের এই কাজগুলো সমর্থন করছেন না। তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, একাধিক উপদেষ্টা। এবার যখন উনি ইউনূসের সঙ্গে দেখা করেন, ইউনূস যে বইটা সবাইকে দিয়ে থাকেন, ভারতবর্ষের 7 সিস্টার্স এর ম্যাপ আঁকা যে বইটা উনি দিয়ে থাকেন না,
সেই বইটা হারিয়ে গেছে। সেই বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে আর হারিয়ে গেছে। সেই বইটা দেওয়া হয়নি, বদলে দেওয়া হয়েছে ফুল। তা এখন ভারতের চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো সেটা তো আমরা বলতে পারবো না, ইউনূস সাহেব বলতে পারবে। এখন উনি আবার এখন ওয়াকারকে কাছে পেয়েছেন, একমাত্র জামাতি। কিন্তু জামাত যদি বেঁকে যায়, ওয়াকার তো জামাতের দিকে চলে যাবে, সেটাও ইউনূসের একটা চাপ। যেহেতু জামাতি, ইউনূস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ওয়াকারও বেঁকে যাবে, ওয়াকারের সৈন্য লাঠিসোঁটা নিয়ে চলে আসবে। এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনূস কি করবে? ওই গানই তো তাই গাইতে হবে, আমার স্বাদ না মিটিল আশা না পড়িল সকলই ফুরায় যায় মা। তা আপনারা একটু খোঁজ খবর নিন ইউনূস কি করছে। এবং ইউনূসকে আমি বলেছিলাম ইউনূস খুব তাড়াতাড়ি ভাগবে। ইউনূসের আর কোনো রাস্তা নেই। আন্তর্জাতিক প্রেসার, ভারতের প্রেসার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে, আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত। খুব দেখবেন না পাকিস্তানে কিছু আসছে, কারণ ভারত এমন ভাবে প্রেসার সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না। চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে। তা তো গোলাগুলি চলছে, ওর তো নিত্য নৈমিত্তিক ঘটনা, ও তো চলে। এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনূস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন। এই যে আপনাদের এই যে এতগুলো উপদেষ্টার সঙ্গে আলাপ হলো না, কথাবার্তা হলো না, এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো। বিশেষ করে ওই আপনাদের ওই যে নেতা রয়েছে না, নামগুলো আমার মনে থাকে না, যেটা ওর মানে যাই হোক, তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন। তারপরে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে। তো তিনিও কোনো কথা বলেননি, সব চুপ, স্পিক নট। মানে 7 দিনের সময়, কর্মদিবসের সময়ের কিন্তু 4 দিন কেটে গিয়েছে। ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্মদিবস। ভারতের হিসেবে কর্মদিবস। এই কর্মদিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 4 দিন কেটে গিয়েছে, রয়ে গেছে আর 3 দিন। এর মধ্যে ব্যবস্থা করতে হবে, না হলে ওপরওয়ালা জানে কি হবে না হবে। কারণ ভারতবর্ষ ফাঁকা আওয়াজ দেয় না, যখন মারবে বলেছে তখন মেরে চুরচুর করে দেবে। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার ডাক দিলেন যে এবারে সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। আর কথাটা কাকে বলেছেন? কথাটা বলেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে। গতকাল ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি একদিন রাশিয়ায় ছিলেন, তারপরে তার আপনাদের এই ক্যাঙ্গারু কোর্ট তার যে আদেশ দেন, ফাঁসির আদেশ, সেটা নিয়ে একটু হালকা হাসি মশকরা দুজনেই করেছেন। যেমন এস জয়শঙ্কর তেমনি আপনাদের নেত্রী। ব্যাপারটা উনি গায়ে মাখেননি এবং ভারতবর্ষ গায়ে মাখেনি। কূটনৈতিক চালে এদের কাত করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ
ভারতবর্ষ হাতে রেখে দিয়েছে। সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের দীর্ঘক্ষণ কথা হয়। শেখ হাসিনা তিনি জয়শঙ্করকে বলেন, ডক্টর জয়শঙ্করকে, যে মিস্টার জয়শঙ্কর, আপনি দেখেছেন আমার দেশে যখন কোন রকম আপৎকালীন ঘটনা ঘটেছে তখন আমি প্রাণ দিয়ে মানুষের জন্য করেছি। আজকে বাংলাদেশের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল, এতজন মানুষ মারা গেলেন, এত আহত হলেন। আমাদের এই যে এখন প্রধান উপদেষ্টা হিসেবে যে শয়তানটা বসে আছে, উনি শয়তান বলে উল্লেখ করেছেন। এই শয়তানটা যেটা বসে আছে তার মুখ দিয়ে একটা ভালো কথা বেরিয়েছে যে আমি এই সাহায্য দেবো, ওই সাহায্য দেবো, আমি বাড়ি ঘর করে ধরে দেবো, তার গৃহহীন হয়েছে, গৃহহীনদের আমি ঘরের ব্যবস্থা করে দেবো। কোন রকম সাহায্যের বার্তা তার কাছ থেকে এসছে? তখন জয়শঙ্কর বলেন যে উনি যে ধরনের মানুষ, তাতে ওনার কাছ থেকে এই ধরনের বার্তা পাওয়াটাই দেশবাসীর কাছে মানে আশাতিরিক্ত ব্যাপার। দেশবাসী যদি ভেবে থাকে যে ইউনূস এই কথা বলবেন, তাহলে দেশবাসী মূর্খের স্বর্গে বাস করছেন। এটা মানে দীর্ঘ আলাপচারিত দুজনের মধ্যে হয়েছে। শেখ হাসিনা বলেন যে আমি 23 বার মৃত্যুর হাত থেকে আমি ফিরে এসেছি। গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে আমায় লক্ষ্য করে গুলি চালানো সব হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আমি বাংলাদেশে ফেরার আগে বা ফেরার পরে আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার জয়শঙ্কর, যে আমি বাংলাদেশকে রাজাকার মুক্ত করে ছেড়ে দেব। রাজাকার বলে বাংলাদেশে আর কিছু থাকবে না। এবং আমার কর্মীরা তারা সবাই সতর্ক থাকবেন। আমি আশা করব আমি খুব শিগগিরই কর্মীদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য রাখবো, সেখানে তাদেরকে আমি বলে দেবো আপনারা রাজাকার চিনে রেখে দিন, পরে এদেরকে ধরে পটাপট জেলে ভরতে হবে এবং তারা যাতে আমৃত্যু জেলে থাকে সেই ব্যবস্থা করতে হবে। ইঙ্গিতটাও খলিলুরকে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ এখান থেকে এক্সিট পাবেন না, কেউ না। ইউনূস তো পাবেনই না, ইউনূসের সাগরের যারা আছেন, যদি বিদেশি পাসপোর্ট থাকে সেটা আলাদা কথা, আটকাতে পারবে না ভারত, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে কেউ ভারতবর্ষের টার্মিনাল পেরিয়ে যেতে পারবে না।